হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব গ্রুপ 2 কার্বনেটগুলোর থার্মাল স্টেবিলিটি নিয়ে। তাহলে দেখো এখানে আমি লিখেছি কোন কোন কার্বনেটগুলো। এখানে বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনসিয়াম কার্বনেট আর বেরিয়াম কার্বনেট। এদের থার্মাল স্টেবিলিটিটা বলতে হবে। দেখো আগে আমাদের জানতে হবে এই থার্মাল স্টেবিলিটিটা কিসের উপর নির্ভর করে। থার্মাল স্টেবিলিটিটা কিন্তু প্রপোর্শনাল টু ল্যাটিস এনার্জি। তার মানে আমাদের জানতে হবে যে কার আয়নীয় চরিত্রটা বেশি, অর্থাৎ আয়নিক ক্যারেক্টারটা বেশি। দেখো আমরা এখানে লিখতে পারি থার্মাল স্টেবিলিটি proportional to strength of ionic character। और আমরা এটাকে লিখতে পারি ল্যাটিস এনার্জির সাথে কিন্তু প্রপোর্শনাল হতে পারে। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে থার্মাল স্টেবিলিটিটা। কোভ্যালেন্ট ক্যারেক্টারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে, তাই তো? এবার আমাদের এখানে যেটা ভাবতে হবে আর কি, আমাদেরকে ফাজান্স রুল ভাবতে হবে। দেখো ফাজান্স রুল আমি এখানে বলে রাখি। ফাজান্স রুল একটু ছোট্ট করে আমি বলি। ফাজান্স রুলটা দেখো, ফাজান্স রুল মেনলি আয়নীয় যৌগের সমযোজী ধর্মের বিকাশ এটা সম্পর্কিত। তার মানে কি, ধরো আয়নীয় যৌগ একটা ক্যাটায়ন, এটা ধরো একটা ক্যাটায়ন, ঠিক আছে? ক্যাটায়ন কর্তৃক কি হবে? অ্যানায়ন, এটা ক্যাটায়ন, অর্থাৎ ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃত, তাই তো? অর্থাৎ ক্যাটায়ন যে ক্ষমতার বলে অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃতি ঘটায় সেটাকে আমরা বলি পোলারাইজিং পাওয়ার। তাহলে ক্যাটায়নের হয় পোলারাইজিং পাওয়ার। ক্যাটায়নের কি হয়? ধ্রুবায়ন ক্ষমতা বা পোলারাইজিং পাওয়ার। আর অ্যানায়ন যে তোর পোলারাইজ হচ্ছে সেইটাকে বলা হয় অ্যানায়নের পোলারাইজেবিলিটি। অ্যানায়নের কি বলা হয়? পোলারাইজেবিলিটি। এখন অ্যানায়নের পোলারাইজেবিলিটি যত বেশি হবে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে, অথবা ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ারও যত বেশি হবে তত কোভ্যালেন্সি বেশি হবে, কারণ এই ওভারল্যাপ রিজিয়নটা বেশি তৈরি হবে। অর্থাৎ যত বেশি ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃতি করাবে তত কিন্তু ওভারল্যাপ রিজিয়ন বেশি তৈরি হবে, তত আয়নীয় যৌগের সমযোজী চরিত্রও বেশি হবে। এখন আমরা এখানে দেখো, এখানে যেগুলো আছে সবার ক্ষেত্রেই কিন্তু কার্বনেট, এই যে অ্যানায়ন অর্থাৎ CO3 এই অ্যানায়নটা সবার ক্ষেত্রে কমন। তাহলে এখন অ্যানায়নের পোলারাইজেবিলিটি নিয়ে কথা বলার কোনো দরকারই নেই, কারণ সবার ক্ষেত্রে পোলারাইজেবিলিটিটা সেম, অ্যানায়নটা সেম, কিন্তু ক্যাটায়নিক পার্টটা ডিফার করছে, তাই তো? তাহলে ক্যাটায়ন দিয়েই কিন্তু ক্যাটায়নের ক্ষেত্রে ফাজান্স রুলটাকে অ্যাপ্লাই করতে হবে, করে দেখতে হবে কার ক্ষেত্রে কোভ্যালেন্সি বেশি, অর্থাৎ কোভ্যালেন্ট ক্যারেক্টার কার ক্ষেত্রে বেশি। তাহলে যার ক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে তার ক্ষেত্রে আয়নীয় চরিত্র কম হবে। তাহলে দেখো আমরা এখানে দেখো এরা কিন্তু গ্রুপ 2 এলিমেন্টস আর কি। গ্রুপ 2 তে কারা কারা আছে? এরাই আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। রেডিয়ামটা তেজস্ক্রিয়, কিন্তু এখান থেকে এখান পর্যন্ত দেখো যত উপর থেকে নিচে নামি তত আকার বৃদ্ধি পায়। তাহলে করেসপন্ডিং ক্যাটায়নের আকার বৃদ্ধি পাচ্ছে। তাহলে সাইজ যদি বলি তাহলে কিন্তু বেরিলিয়াম থেকে বেরিয়ামের দিকে আকার বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইবার ফাজান্স রুলের প্রথম যে রুলটা ছিল আর কি, সেটা হচ্ছে বলা হয়েছিল ক্যাটায়নের আকার যত বৃদ্ধি পাবে তত পোলারাইজিং পাওয়ার কিন্তু কম হবে। অর্থাৎ ক্যাটায়নের আকার যত ছোট হবে তত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হয়, ঠিক আছে? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হওয়ার জন্য কিন্তু ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বেশি হয়। অর্থাৎ পোলারাইজিং পাওয়ার মাপার একটা প্যারামিটার আছে ফিজিক্যাল, সেটাকে আমরা ফাই বা আয়নিক পোটেনশিয়াল বলি। আয়নিক পোটেনশিয়াল, সেই আয়নিক পোটেনশিয়ালটা কিন্তু চার্জ বাই রেডিয়াসের সাথে প্রপোর্শনাল হয়, তাই তো? তাহলে চার্জ দেখো সবার ক্ষেত্রে সেম, কিন্তু রেডিয়াস কিন্তু এখানে ডিফার করছে। তাহলে সব থেকে কম রেডিয়াস কার? বেরিলিয়াম 2+, যেহেতু আকার ছোট। তাহলে বেরিলিয়াম 2+ এর যদি আকার ছোট হয় তাহলে ফাই অর্থাৎ আয়নিক পোটেনশিয়াল, এই আয়নিক পোটেনশিয়ালটা কিন্তু বেরিলিয়াম 2+ এর ক্ষেত্রে বেশি হবে, অর্থাৎ ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বেশি হবে। আর যত পোলারাইজিং পাওয়ার বেশি হবে তত কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে পোলারাইজিং পাওয়ার বেশি হলে কিন্তু সমযোজী চরিত্র বেশি হয়।
তাহলে পোলারাইজিং পাওয়ার বেশি মানে পোলারাইজিং পাওয়ার বেশি মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার কিন্তু বেশি হবে, এইভাবে আমরা ভেবে নিতে পারি, তাই তো? তাহলে এই যে বেরিলিয়াম কার্বনেট এটা মোর কোভ্যালেন্ট, এটা হচ্ছে মোর কোভ্যালেন্ট কম্পেয়ার টু আদার্স, আর এইটা মোর আয়নিক কম্পেয়ার টু আদার্স। তাহলে এটা মোর আয়নিক। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যার আয়নিক ক্যারেক্টার বেশি তার কিন্তু থার্মাল স্টেবিলিটি বেশি, বা যার কোভ্যালেন্ট ক্যারেক্টার কম তার কিন্তু থার্মাল স্টেবিলিটি বেশি। তাহলে অর্ডার অফ থার্মাল স্টেবিলিটি কি হবে? অর্ডার অফ থার্মাল স্টেবিলিটি কিন্তু বেরিলিয়াম কার্বনেটের সব থেকে কম হবে, আর বেরিয়াম কার্বনেটের কিন্তু সব থেকে বেশি হবে। অর্থাৎ বেরিলিয়াম কার্বনেটকে ভাঙতে কম তাপ লাগবে, কিন্তু বেরিয়াম কার্বনেটকে ভাঙতে বেশি তাপ লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে থার্মাল স্টেবিলিটির অর্ডার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ম্যাগনেসিয়াম কার্বনেট যে তাপে বিয়োজিত হবে, ক্যালসিয়াম কার্বনেট কিন্তু তার থেকে বেশি তাপে বিয়োজিত হবে। ক্লিয়ার? তাহলে এরা মেইনলি কি করে, যেমন ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করা হয়, ক্যালসিয়াম কার্বনেট তাপে উত্তপ্ত হলে কি করে, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড বের করে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে যে তাপ দিতে হবে তার থেকে স্ট্রনশিয়াম কার্বনেটকে ভাঙতে গেলে বেশি তাপ দিতে হবে, আবার তার থেকে বেরিয়াম কার্বনেটকে ভাঙতে গেলে বেশি তাপ দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে থার্মাল স্টেবিলিটি, এবং এর সাথেই কিন্তু হাইজেন্স রুলটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমি একটা ছোট্ট ক্লাসের মাধ্যমে এই যে প্রশ্নটা তোমাদের নিট যেই বা বোর্ডের পরীক্ষায় পড়ে সেটাকে বোঝানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ।